দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা এরই মধ্যে জানেন যে আগামী 5 অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশের সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এর দায় আসলে কার, ভুলটা কোথায় হলো বাংলাদেশের, সে বিষয় নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। একই সঙ্গে বাংলাদেশেও খুব বেশি স্বস্তিকর অবস্থায় না, যদিও তথ্যপাত্রে দেখা যাচ্ছে যে নিম্নমুখী, প্রতিদিন শনাক্ত কমছে, একই সঙ্গে মৃত্যু কমছে। সেটিতে একরকম স্বস্তি খোঁজার চেষ্টা করছেন অনেকে, তবে এটি হয়তো বাস্তব অবস্থা না, কারণ এখন পর্যন্ত টেস্ট পর্যাপ্ত হচ্ছে না। এই বিষয় নিয়েও আমরা আলাপ করতে চাই। সামনে ঈদ, সেই জায়গায় ব্যবস্থাপনা কী হওয়া উচিত সেটিও অন্যতম আলোচনার বিষয়। আজকে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন মহিউদ্দিন খান মোহন, যিনি রাজনীতি বিশ্লেষক, আমাদের সঙ্গে আছেন। কুদ্দুস আফরাদ আছেন আমাদের সঙ্গে, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। একই সঙ্গে আমাদের সঙ্গে ইতালি থেকে আছেন নাজমুল হোসেন, যিনি প্রবাসী সাংবাদিক, ভেনিস ইতালি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত আয়োজন। আমরা তথ্যপাত্রের দিকে যেতে চাই। প্রতিদিনের মতো এই মুহূর্তে একটু করোনা ভাইরাসের অবস্থা জানাতে চাই, বৈশ্বিক পরিস্থিতি, একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি। সব মিলিয়ে যদি বলি, এই মুহূর্তে আসলে বৈশ্বিক পরিস্থিতির কথা যদি বলতে চাই, বিশ্বে সব মিলিয়ে 1 কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং সেই জায়গায় 5 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আসলে মারা গেছে। আমরা তথ্যপাতের দিকে পরে যেতে চাই, এখন পর্যন্ত আসলে পাওয়া যাচ্ছে না। আমরা একটু আলোচনায় যেতে চাই। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি নিশ্চয়ই এই খবরটি যেহেতু গুরুত্ব পাচ্ছে গণমাধ্যমে এবং এটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, ইউরোপে বাংলাদেশের যে নিরাপদ দেশ ইতালি এখন কঠিনতম হয়ে গেছে বাংলাদেশের জন্য। 5 অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। ভুলটা কোথায় হলো বলে মনে হয় এবং দায়টা সবচেয়ে বেশি কার এই জায়গায়? অনেকে বলছেন যে এইটা তো, এই দায়টা সবচেয়ে বেশি আমি মনে করি যে দুই পক্ষের উপর এখানে দায় বর্তায়। একটা হচ্ছে যারা ইতালিতে গেছেন তাদের উপরে, দ্বিতীয়ত হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের উপরে, যে তারা কিভাবে, যেমন ইটালি কেন বন্ধ করেছে। ইটালিতে যখন তারা গিয়ে নেমেছে, নামার পরে ইটালি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে তারা করোনায় আক্রান্ত, এবং আমার ধারণা যে তারা করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন। আমরা এই যে বিভিন্ন সময় যে শুনছি বিভিন্ন হসপিটাল থেকে, যে বিশেষ করে রিজেন্ট থেকে শুরু করে আরো অনেকেই ভুয়া সার্টিফিকেট যে সরবরাহ করেছেন, সেই ভুয়া সার্টিফিকেট নিয়ে শুধু ইতালিতে না, তার আগে জাপানে গিয়েও অনেকে ধরা পড়েছেন বা বিভিন্ন দেশে গিয়ে ধরা পড়েছেন, এবং একে একে কিন্তু বিভিন্ন দেশের সাথে আমাদের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তো যে দুইটা জায়গায় আমরা গলদ দেখতে পাচ্ছি, একটা হলো যারা যাচ্ছেন তারা মিথ্যা তথ্য দিচ্ছেন, ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করছেন, আরেকটা হচ্ছে এয়ারপোর্ট দিয়ে তারা কিভাবে পার হয়ে যাচ্ছেন সেটিও কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এয়ারপোর্টে যদি কোনো ধরনের চেকিং এর ব্যবস্থা থাকতো তাহলে হয়তো তারা পার হয়ে যেতে পারতেন না। এই যে গিয়ে যে কাজটি তারা করছে সেটি হলো যে যেহেতু তারা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করছে, বাংলাদেশের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। কারণ সারা পৃথিবীতে, বিশেষ করে এখন ইটালি, জাপান এবং যেই সমস্ত জায়গায় বাংলাদেশিরা গিয়ে ধরা পড়েছে, সেইখানে কিন্তু এটি আলোচনায় আসছে যে হয় বাংলাদেশ থেকে ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, অথবা বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষায় কোনো দুর্বলতা আছে যেখান থেকে ফাঁক গলে তারা বেরিয়ে যাচ্ছে, বা রিপোর্টে ভুল তথ্য আসছে প্রযুক্তিগত কারণে। এরকম দুই ধরনের চিন্তা ভাবনা বা দুই ধরনের মনোভাব বা দুই ধরনের অভিব্যক্তি প্রকাশ করার এখানে সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, জাল সার্টিফিকেট ইস্যুকারী গোষ্ঠী এবং যারা যাচ্ছেন, তারা এই তিনটা পক্ষকে মোটামুটি সমানভাবে দায়ী করতে হবে এই ঘটনার জন্য। জি, আমরা একটু মহিউদ্দিন খান মোহন আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইতালির বিমানবন্দরে পরীক্ষায় পজিটিভ আসার পর আসলে স্বীকার করেছেন, যাদের আসলে করোনা ভাইরাস ধরা পড়েছে, পজিটিভ এসেছে, তারা স্বীকার করেছেন যে ঢাকা থেকে তারা 3.5 থেকে 4,000, অনেকে 5,000, 10,000 বা আরও বেশি টাকা দিয়ে তারা নেগেটিভ সনদ সংগ্রহ করেছেন। এবং কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে থাকে 125-151 জন বাংলাদেশকে রোম বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আমি জানতে চাই যে কেউ চাইলেই কেন নেগেটিভ সার্টিফিকেট নিয়ে, যদি পজিটিভ রোগী হয় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কিভাবে বিমানবন্দর অতিক্রম করতে পারে? সেই সুযোগ থাকা উচিত কিনা, বা সেই সুযোগ কেন প্রদান করা গেল না? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটু যোগ করতে চাই যে আজকে খবরে দেখলাম যে চায়নায় ইউএস বাংলা ফ্লাইট 7 দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ ওখানেও কয়েকজন করোনা আক্রান্ত রোগী ওই দেশে গিয়ে নেমেছে বাংলাদেশের ফ্লাইট থেকে। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্ন করছেন, এটা কিভাবে হয় বা কেন হবে?
প্রশ্ন হলো যে তারা যদি নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়ে থাকে, আমার কথা হলো প্রথমে খুঁজে বের করতে হবে তারা কোন হসপিটাল থেকে সার্টিফিকেট গুলো নিয়েছে। তারা কি সবাই রিজেন্ট হাসপাতাল থেকে নিয়েছে না অন্য কোনো হাসপাতাল থেকে নিয়েছে? যদি তারা অবশ্যই একটা সার্টিফিকেট দিয়ে গেছে, সরকারের দায়িত্ব হলো সেই হাসপাতালটাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি বুঝতে পারি না যে সরকার কোনো কোনো ক্ষেত্রে খুব কঠোর, আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারে ঢিলে ঢালা অবস্থা। আপনারা নিশ্চয়ই শোনা আছে করোনা যখন শুরু হয়, এই ইটালি থেকে একটা ফ্লাইট এসেছিল বাংলাদেশে, যেখানে একজন যাত্রী বাংলাদেশের প্রবাসী বাংলাদেশকে তুলে অসভ্য একটা গালি দিয়েছিল। তাদেরকে কোয়ারেন্টিনে নেওয়া হবে কি হবে না এই বিতর্কের সময় তাদেরকে কোয়ারেন্টিনে নেওয়া যায় নাই, তাদেরকে ছেড়ে দিতে হয়েছে তাদের ইচ্ছার উপরে, তোমরা সেলফ কোয়ারেন্টিনে থাকবা। কেন ওখানে কঠোর হতে পারলো না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আমাদের স্বাস্থ্য বিভাগ? কেন পারলো না? তারা তো বিভিন্ন সময় কঠোর অবস্থান দেখান, আমরা তো দেখি, আমরা খুশি হই, হ্যাঁ কঠোর অবস্থানে আছে, কিন্তু এখানে এক্ষেত্রে কেন পারলো না? এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হতে কিরকম ঝামেলা পোহাতে হয় এবং আসার সময় কিরকম ঝামেলা পোহাতে হয়, এটা বোধহয় বিমানে ভ্রমণ করেছেন তাদের বোধহয় এই তিক্ত বিত্ততার কোনো অভাব নেই। সেই ইমিগ্রেশন পার হয়ে এই করোনা রোগের যারা বাহক তারা কিভাবে ফ্লাইটে উঠলো এই বিমানবন্দর পার হয়ে, সেটা একটা প্রশ্ন। সেখানে বিমানবন্দরে নিশ্চয়ই গাফলতি আছে কর্মকর্তাদের, সেগুলো খুঁজে বের করা দরকার। আমি একটু জানতে চাই, বিমানবন্দর কর্তৃপক্ষ যেটা বলছে তাদের স্বাস্থ্য পরীক্ষার যে বিষয়টি, সেখানে তাপমাত্রা শুধুমাত্র দেখা হয়, তাপমাত্রা যদি বেশি থাকে তাদেরকে আসলে বিমানবন্দর অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। মূল বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে এটি আসলে এয়ারলাইন্সের বিষয়, এয়ারলাইন্সই এই জায়গায় মূল দায়ী, কারণ যেই ফ্লাইট আসলে যাত্রীদের নিয়ে যাবে তারাই আসলে নিশ্চিত হবে যে কোনো যাত্রী, তাদের ফ্লাইটে করোনা পজিটিভ কোনো যাত্রী নেই। কর্তৃপক্ষ সেদিকে বলছে। বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের একটা টেন্ডেন্সি হলো দায় এড়ানো এবং কার ঘাড়ে চাপানো যায়। মোহন যদি দায় হয় সেটা প্লাবনের ঘাড়ে কিভাবে চাপাতে পারে আমি চিন্তা করি। ওটা এখন মনে করেন যে একটা খুন হয়ে গেছে, খুনি কি আর পাওয়া গেল না, শেষ পর্যন্ত দায়টা চাপাই দিতে হবে আজরাইলের উপরে, অভিযান কবজ করেছে। এরকম একটা অবস্থা বাংলাদেশে। কেন ইমিগ্রেশন মানে বিমানবন্দর কর্তৃপক্ষ কেন কঠোর অবস্থান দেবে না? যার গায়ে জ্বর আছে তাকে কেন ফ্লাইটে উঠতে দিবে? ফ্লাইটে এয়ারলাইন্সের দূর যদি আপনি ধরেন, তারা কিন্তু আপনাকে পার হয়েছে তারপরে এয়ারলাইন্সের বিমানে চড়েছে লোকটা, আপনার দায় নেই। স্বাস্থ্য অধিদপ্তর কি করছে এই দীর্ঘ 3 মাস, মানে করোনা আক্রান্তের পর থেকে 4 মাস, এই যে স্বাস্থ্য অধিদপ্তরের খামখেয়ালি, অকর্মণ্যতা, অদক্ষতা, এই সমস্ত নিয়ে আমরা টিভি মিডিয়ায় বা পত্র পত্রিকা কম লেখালেখি হয়েছে, কিন্তু তাদের গায়ে বোধহয় ডবল গন্ডারের চামড়া, এই জন্য কথা চাবুক তাদের গায়ে লাগে না। এতটুকু সচেতন হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, তার কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। অবাক হয়ে যাই যেটা নিবন্ধনহীন, লাইসেন্সবিহীন একটা হসপিটাল কিভাবে সরকারের একটা মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হতে পারে একটা রোগের চিকিৎসা এবং টেস্ট করার ব্যাপারে। এটা কি আমরা কি একটা সভ্য জগতে আছি? আমরা একটা আইন কানুন যেই দেশে আমরা কি সেই দেশে আছি? এদেশে কি সরকার আছে? কেউ যদি এখন প্রশ্ন করে সরকার কোথায়, আপনি কি জবাব দেবেন? কোন দেশের সরকার যদি অ্যাসিস্ট্যান্ট থাকে সরকারের, তাহলে সেই দেশে কি এরকম অনিয়ম ঘটতে পারে? কিভাবে ঘটবে? কিন্তু এখন থেকে আমরা সাহেবকে খুঁজে বেড়াচ্ছে, পুলিশ সাহেবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সাহেবের সাথে চুক্তি করেছে যে কর্মকর্তাটি সিগনেচার করেছে, সেই সিগনেচারের সময় যে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিল তারা তো চোখের সামনে আছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে জনগণের দাবি হলো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে, তারপরেই অপরাধীকে ধরা হবে। অপরাধী তারা সমান, দুইজনই সমান, যে অপরাধ করে এবং যে অপরাধ করার জন্য সহযোগিতা করে তারা দুইজন সমান অপরাধী। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য বিভাগের যত রাঘব আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই অপরাধের জন্য। মোহন, আবার আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই, কুদ্দুস আফরাদ আছেন আমাদের সঙ্গে। কুদ্দুস আফরাদ, শুধুমাত্র আসলে এই রিজেন্টে যেটি বলা হয়েছে যে গণমাধ্যমে যেটি এসেছে এবং র্যাবের যে অভিযান পরিচালিত হচ্ছে, সেখানে বলা হয়েছিল 4 থেকে 6 হাজার ভুয়া জাল তারা সার্টিফিকেট বিক্রি করেছে টাকার বিনিময়ে, কোনো রকম টেস্ট ছাড়া। এর আগে আপনার প্রায় 15,000, কমপক্ষে 15,000 কোভিড-19 সনদ বিক্রির দায়ে অভিযুক্ত ছিলেন জেকেজি নামের আরেকটি প্রতিষ্ঠান। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে মানুষের যে মানসিকতা, বেশিরভাগ ক্ষেত্রে মানসিকতা দেখা যায় যে একটা অংশের মানুষ মানে নিয়ম মানতে চান না, নিয়ম বহির্ভূতভাবে অনেক কিছু করতে চান, সেটি অনেক ক্ষেত্রে জানা বিষয়। বিষয়টা হচ্ছে যে এই যারা বিদেশে যাবেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কেন রাখা হলো না?
কারণ এরকম ঝুঁকি থাকতে পারে সেই বিষয়টি কি অনুমান করা আগে থেকে যায়নি? কুদ্দুস আফরাদ। ধন্যবাদ আপনাকে। জি একটু আগের আলোচনা রেস্ট টেনে নেই। এখানে মোহন সাহেব এবং আমাদের ভূঁইয়া ভাই যা বললেন তার সাথে একবারে সম্পূর্ণ সহমত পোষণ করে শুধু একটু ভিন্ন দিকে যাচ্ছি। আপনি যে প্রশ্নটা ফর্মুলেট করছেন সেটার সাথেই মিলিয়ে বলতেছি। জি আমাদের এখানে কোভিড-19 অনেক সময় সঠিকভাবে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করলে ভুল রিপোর্টের কিছু নমুনা লেখালেখি সংবাদ আমরা শুনেছি। হতে পারে ওই যে ব্যক্তিটা এখান থেকে গিয়েছে তাকে ভুল রিপোর্ট অর্থাৎ রিপোর্টটা ভুল করা হয়েছে, তিনি পরীক্ষা করছেন, তিনি নেগেটিভ হয়ে গেছেন, এটাই সত্য। আবার আরেকটি কথা বলছি, আমি একটা কোভিড সেন্টার পরিচালনার সাথে জড়িত, সেই হিসেবে আমার ছোটখাটো কিছু ডাক্তারদের সাথে থেকে বা টেকনিশিয়ানদের সাথে থেকে সামান্য কিছু অভিজ্ঞতা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে কারো যদি কোভিড উপসর্গ থাকে সেটা যদি 1, 2, 3, 4 দিনের মধ্যে টেস্ট করা হয় পজিটিভ আসে না। এই ব্যক্তিটাই যদি 6-7 দিনের মাথায় করে পজিটিভ আসে। তো এখন উনি যিনি পজিটিভ ইনি যদি 3 দিন আগে করিয়ে থাকেন রিপোর্টটা, কারণ এখানে 3-4 দিন লাগে রিপোর্ট পেতে ঢাকায়, অনেক ক্ষেত্রে তো 7 দিন 10 দিনও লেগে যায়। হ্যাঁ লেগে যায়। তো মিনিমাম এটা মিনিমাম জি। আর্জেন্টলি যদি কোনোভাবে ম্যানেজ করা যায়, আমরাও করি অনেক সময়, টেলিফোন তদবির নানান ভাবে করতে হয়, তো সেই ক্ষেত্রে 3 দিন লাগে। তো ইন্ডিভিজুয়াল একটা রিপোর্ট নিতে তাকে যদি 3-4-5 দিন আগে করে, সে যদি প্রাথমিক অবস্থায় থেকে থাকে তার শরীরে কোভিড এর সংক্রমণটা, তাহলে সে নেগেটিভ আসছে এবং সে যে এইখানে ছিল 3 দিন আর ফ্লাই করার 1 দিন বা 1.5 দিন যদি যুক্ত করেন, তাহলে তার ভিতরে ওইখানে যা নেমে করার পর কিন্তু উনি পজিটিভ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যতটুকু জানি শুনছি তাতে বলতেছি। এই একটা গাফিলতি থাকতে পারে। আপনি যে ফর্মুলেটটা করলেন প্রশ্নের প্রথমে, আসলে কিছু কিছু জায়গায় সেন্সেশনাল জায়গাগুলো, যেরকম এয়ারপোর্টে যারা ফ্লাই করবে দীর্ঘদিন ইউরোপ থেকে এখানে ছিল, তারা যাচ্ছে, এরা আমাদের দেশের জন্য আর্নিং করবে, এদেরকে আমরা পাঠাতে চাচ্ছি, গভর্নমেন্ট চাচ্ছেন, গভর্নমেন্টের উচিত এই কোভিড টেস্টটা, ওইখানে একটা কোভিড টেস্ট করতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে ল্যাবে। তো 3.5 ঘন্টা আগে বা একদিন আগে যদি এয়ারপোর্টে কোনো ব্যবস্থাপনা থাকে, যারা বাইরে যাবে, বাইরের টিকিট আছে, তাদেরকে নতুন করে একটা টেস্ট করে দিবে, তাহলে কিন্তু ঝামেলা একটু কমে। কারণ এই যে ভাবমূর্তির সমস্যা হলো, ওইখানে আমাদের প্লেন ল্যান্ডিং বন্ধ করে দেওয়া হলো, এইটা ল্যান্ডিং বন্ধ 17 দিন বা 20 দিন, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের ভাবমূর্তির একটা সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, যেটা প্রথমে আমাদের ভূঁইয়া ভাই বলেছেন, সেটা হচ্ছে আমরা যদি শাস্তির ব্যবস্থা করতে পারতাম বা যারা এটার সাথে জড়িত এই চক্রটাকে ফাইন্ড আউট করে সাথে সাথে ব্যবস্থা করতে পারতাম, তাতেও কিন্তু আমাদের ভাবমূর্তি, এটা যখন খবর হবে, নিউজ হবে, ইন্টারন্যাশনাল মিডিয়া যাবে যে তারা ব্যবস্থা নিচ্ছে, তারা খুব শক্ত হাতে দমন করা হয়, তখন কিন্তু ইতালি হোক আমেরিকা হোক মনে করবে না এদেশে আইনের শাসন আছে, বিচার ব্যবস্থা খুব কঠোর আছে। আমাদের এই একটা গ্যাপ। আর 2, আপনি যে প্রশ্নটা ঘুরিয়ে বললেন যে জিকেজি, এরকম বহু প্রতিষ্ঠান ইভেন সরকারি যেসব কোভিড হসপিটাল ডিক্লেয়ার করা হয়েছে তার আশেপাশে ভুয়া সনদ বিক্রি হচ্ছে। মুগদার খবর আমরা শুনি নাই, গণমাধ্যমে আসে নাই, মুগদার আশেপাশে থেকে বিক্রি হচ্ছিল। র্যাব কয়েক জায়গায় কি বলবো, ওই যে নকল কিট ধরে নাই, এরকম বহু কিছু হচ্ছে। আমার র্যাবের উপরেই কেন করতে হবে? যেটা মোহন সাহেব বললেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তো পুরোটাই করাপশনের সাথে জড়িত, এতটাই করাপ্টেড হয়ে গেছে, মানে তারা করাপ্টেড হোক না হোক, জাতির কাছে তারা করাপ্টেড হিসাবে চিহ্নিত হয়েছে, তাদের শরীরে কোনো জায়গা নেই করাপশনের, এই অবস্থা হয়ে গেছে। উনি মোহন সাহেব যে বললেন সাহেব কি খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্যিই তো এটা প্রশ্ন। সাহেবের সাথে যিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তো জীবিত আছেন এখনো, তাকে টিভিতে দেখা যায়, উনি কেন এটা আওতার বাইরে থাকবেন? সাহেবকে ধরেতেও তাকে ধরতে হবে না, সাহেবকে ধরার পরও কিন্তু আজাদ সাহেব বাঁচতে পারবে না। যদি আইনানুগ বিচার হয় আজাদ সাহেবের রক্ষা কোনো দিক দিয়ে হবে না। আজাদ সাহেব চোখের সামনে আছেন, আজাদ সাহেবকে আগে ধরা হচ্ছে না কেন? এরকম বহু প্রশ্ন আছে। আমাদের কোভিড নিয়ে আমরা এখন মানে অনেকটা কি বলবো, যে ছোটবেলায় যেরকম খেলা হয় দুধবাত খেলা, এখনো কিছুটা দুধবাত খেলা চলছে। ইতালি থেকে আমাদের সঙ্গে আছেন নাজমুল হোসেন। নাজমুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন? দেখলো অনেক প্রতিষ্ঠানের খাম। নাজমুল, শুনতে পাচ্ছেন আপনি?
জি জি, নাজমুল হোসেন আসলে শুনতে আরেকবার। পাচ্ছেন, নাজমুল হোসেন শুনতে পাচ্ছেন? আমরা আসলে পাচ্ছি না নাজমুল হোসেনকে। নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করে পাওয়া যাবে। আমরা আবার আসতে চাই ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে। শফিউল আলম ভাই, যেটি আসলে বড় বিষয় এখন, যারা ইতালিতে আছেন, ইতালি প্রবাসী যারা বাংলাদেশি আছেন সেখানে, তাদের মধ্যে একরকম মানে আতঙ্কই বিরাজ করছে, নানা রকম প্রভাব তাদের উপরে পড়ছে। আপনার কাছে একটু জানতে চাই, প্রথমে যেটি হলো যে আসলে সপ্তাহখানেকের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করা হয়েছিল, পরবর্তীতে এটি 5ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আসলে প্রভাবটা কতখানি দেখছেন, এবং যে ভাবমূর্তির কথা বলা হচ্ছে সেটি কি শুধুমাত্র ইতালির মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা, নাকি বহির্বিশ্বেও বড় ধরনের প্রভাব দেখছেন এই জায়গায়? যেমন ধরেন এই যে ইতালিতে যে ঘটনাটা ঘটেছে, ইতালির সংবাদপত্রে তো এটা খবর হয়েছে যে বাংলাদেশ থেকে ভুয়া করোনা সার্টিফিকেট জি। নিয়ে কিছু লোক 8 কলাম লিড, 8 কলাম লিড। হ্যাঁ, 8 কলামে লিড হয়েছে। প্রধান তো- শিরোনাম তো সেই প্রধান শিরোনাম সেইটা কিন্তু ইতালিতে যেহেতু ছাপা হয়েছে, এটা ইউরোপের সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে। কারণ ইউরোপের দেশগুলো তো পরস্পরের সাথে সম্পর্কিত এবং ইউরোপিয়ান ইউনিয়নের অধিভুক্ত অনেকেই। তো যার ফলে ইতালিতে একটা ঘটনা ঘটলে এটা সারা ইউরোপে ছড়িয়ে যাবে, এবং এখন ইন্টারনেটের ফলে সারা পৃথিবীর মানুষ কিন্তু এই বিষয়টা জানে, যারা খোঁজ খবর রাখে। আর বিশেষ করে ধরেন সিভিল এভিয়েশনের সাথে যারা সম্পর্কিত বা ইমিগ্রেশনের সাথে যারা সম্পর্কিত, তারা সবাই কিন্তু এই ইনফরমেশনটা নোট ডাউন করে রাখবে যে বাংলাদেশের যাত্রীদের ক্ষেত্রে এই ধরনের একটা ঝুঁকি আছে। তো এখন দুইটা বিষয় এখানে বিবেচনা করার মতো, যে যারা ইতালিতে গেলেন, ইতালির একটা হচ্ছে তারা কি ইটালিয়ান সিটিজেন না বাংলাদেশি আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার। যদি বাংলাদেশি সিটিজেন হয় তাহলে নিশ্চয়ই তারা বাংলাদেশি সিটিজেন, এই জন্য তাদেরকে ফেরত পাঠাতে পেরেছে। কিন্তু ইটালিয়ান নাগরিক হলে হয়তো ফেরত পাঠাতে পারতো না। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শফিউল আলম ভাইয়া, শুনতে পাচ্ছি না আপনাকে। আমরা একটু যেতে চাই। আমাকে শুনতে পাচ্ছেন? নাজমুল হোসেনকে পেয়েছি হয়তো। নাজমুল হোসেন শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। ডক্টর শফিউল আলম ভাই, আমি আসবো আপনার কাছে। আপনাকে শুনতে পাচ্ছেন না, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি একটু ইতালিতে যেতে চাই। নাজমুল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। নাজমুল হোসেন, কি ধরনের প্রভাব পড়ছে যারা স্থানীয়ভাবে এখন আছেন ইতালিতে, প্রবাসী বাংলাদেশি, প্রভাব আসলে কতটা দেখছেন এই যে ফ্লাইট বন্ধ হয়ে গেল 5 অক্টোবর পর্যন্ত? ওই ধরনের ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আমাদের এখানকার আজকেও আরেকটি ইতালিয়ান পত্রিকায় সংবাদ শিরোনাম হয়েছে ইল জর্নালে, একটি নামকরা ইতালিয়ান পত্রিকায়। সেখানেও কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটটাকে এত বেশি মানে হাইলাইট করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ থেকে এখনো 10,000 প্রবাসী বাংলাদেশ থেকে ইতালিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, যার কারণে তারা এখানে আসতে চাচ্ছেন বিভিন্ন ধরনের, এবং আমাদের বাংলাদেশের টাকা দিয়ে ওনারা সনদ পাচ্ছেন। এই বিষয়গুলোকে খুব সুন্দর করে কুট করে তারা এই পত্রিকায় আজকে হাইলাইট করে নিউজ করেছে। তো পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানে যারা বাংলাদেশি আমরা রয়েছি তাদের কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে। বিশেষ করে যারা আগে থেকেই এখানে কোভিড-19 এর সময় আমরা যারা অবস্থান করেছিলাম, যারা চলে গিয়েছিলেন তাদের কথা ভিন্ন, যারা এখানে বসবাস করছেন তাদেরকে অনেকেই মূল্যায়ন করতেন এবং সম্মান করতেন। কিন্তু এই গত কয়েকদিনের ঘটনার পর থেকে এখন অনেক ইতালিয়ান আমাদেরকে বা আমাদের বাংলাদেশিকে দেখলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছে এবং আমাদেরকে একটু অন্য নজরে দেখার চেষ্টা করছে, যার কারণে আমরা একটু বিব্রত অবস্থায় বর্তমানে রয়েছে। জি, নাজমুল হোসেন, একটু জানতে চাই, আপনি যেহেতু সাংবাদিকতা করেন, প্রবাসী সাংবাদিক, জানতে চাই যে ইতালিতে যেটি আসলে সাথে সাথে টেস্ট করা গেল এবং সেখানে করোনা পজিটিভ ধরা পড়লো, বাংলাদেশের বিমানবন্দর অতিক্রম করার সময় কেন আসলে বাংলাদেশের বিমানবন্দরে এটি পরীক্ষা করা সম্ভব হলো না? একটু আপনার দৃষ্টিতে পর্যবেক্ষণ জানতে চাই এই জায়গায়। এখন আসলে আমরা যে জিনিসটি জানতে পেরেছি এখান থেকে, যে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা যেটা ছিল, এটা অবশ্যই কর্তৃপক্ষ, বিমান কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ এয়ারওয়েজ কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে বিমানবন্দর পরীক্ষা পরে তারা নিয়ে যাচ্ছে, তারা শুধু টিকেটের কারণে মানুষদেরকে বহন করছে। কিন্তু এখানে ইতালিতে আসার পর যখন তারা চিকিৎসা ব্যবস্থা যে রয়েছে বিমানবন্দর ইতালি সরকারের, তারা যখন চেক আপ করতে গেল, দেখা গেল যে এর আগের কিন্তু দুই একটি, যেটা চার্টার ফ্লাইটের যেটা কয়েকজন আসছিলেন, মূলত এই ঘটনাটা ঘটেছে এর আগের যে কয়েকটি ফ্লাইট বাংলাদেশ বিমান ইতালিতে এসেছিল গত 2-1 সপ্তাহের মধ্যে, সেইগুলোর মধ্য থেকে দেখা গেছে আমাদের বাংলাদেশি যদি 50 জন এসে থাকেন, তার মধ্যে 10 জন, 20 জন, 25 জন এভাবে কিন্তু আক্রান্তে তারা প্রমাণিত পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই গতকালকের যে বিমানটি ছিল,
কাউকে বাংলাদেশি কাউকে নামতে দেওয়া হয়নি, অন্য সবাইকে নামতে দেওয়া হয়েছে, শুধুমাত্র একজন মহিলা প্রেগনেন্ট অবস্থায় ছিলেন তাকে নামতে দেওয়া হয়েছে। মূলত ঘটনাগুলো ঘটেছে কিন্তু আগের ফ্লাইটগুলোর মানুষ জি, জি। বাংলাদেশিতে, যার প্রভাবটার কারণে ইতালিয়ান সরকার কঠোরভাবে এই পদক্ষেপ নিয়েছে এবং আমরা শঙ্কায় রয়েছি যে ভবিষ্যতে বাংলাদেশিদেরকে ইতালিতে ঢুকতে দিবে কিনা না, এবং যারা এখানে বসবাস করছেন তাদেরকে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন মানে সিটিতে পুলিশ প্রশাসন চেক করছে, বাংলাদেশিদেরকে চেক আপ করছে নতুন করে। আবার এটি কিন্তু একটি অনেকটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে আমাদের। জি, ধন্যবাদ। আবার আসবো ইতালিতে আবার আসবো নাজমুল হোসেন আপনার কাছে। ডক্টর শফিউল আলম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে জি, পাচ্ছি। তখন আসলে পাচ্ছিলাম না। ডক্টর শফিউল আলম ভাইয়া, আমি জানতে চাই, একটু অন্য প্রসঙ্গে আসি। সামনে আসলে আবার ঈদ আসছে, হ্যাঁ, সেই জায়গায় একটু আলোচনা করতে চাই। যে কারিগরি কমিটি রয়েছে, সেই কারিগরি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে শহরে কোনো যাতে আপনার কোরবানির হাট না বসে, জাতীয় যে কমিটি রয়েছে করোনা মোকাবেলায়, সেই কমিটির সুপারিশ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রামে কোরবানির পশুর হাট বসতেই আসলে মানা করা হয়েছে। সুপারিশ এবং পরামর্শ তো করোনা মোকাবেলায় অনেক সুপারিশ, অনেক পরামর্শই এসেছে, অনেক পরামর্শ মানা হয়েছে, মানা হয়নি, আবার অনেক পরামর্শ কানেই নেওয়া হয়নি। একটু জানতে চাই, সামনের যে ঈদ, সেখানে এই পরামর্শ কতটা বাস্তবায়ন করা যাবে, আর বাস্তবায়ন করা যদি না যায় সেক্ষেত্রে কি দেখছেন ডক্টর শফিউল আলম? এই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যখন আমি সংযোগটা হারিয়ে ফেলি, সেই বিষয়টা আমি আরেকটু ফেরত আসতে চাই। যে ইটালিতে যারা গিয়েছিলেন, ইটালিতে যদি কেউ ইটালিয়ান নাগরিক হয়ে থাকেন তাহলে উনি তো ওইখানেই কোয়ারেন্টাইনে থাকার কথা, আর বাংলাদেশি নাগরিক হলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা। তো যারা ফেরত এসেছেন তারা বাংলাদেশি নাগরিক, তারা তো জীবিকার তাগিদে ওখানে গিয়েছিলেন। তো তারা তো জানতেন যে এখান থেকে আমি যদি তথ্য গোপন করে ওখানে যাই তাহলে আমার ধরা পড়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে কোভিডের টেস্টের ফলাফল আসার আগেই কিন্তু অনেকের সিমটম থাকে, জ্বর থাকে, কাশি থাকে, নানা ধরনের, কারো সিমটম থাকে না, কেউ হয়তো বুঝতে পারেন না। তো তাদের সতর্ক হওয়ার দরকার ছিল। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি, এই যে ইতালি থেকে যারা এসেছিলেন এবং যারা চলে যাচ্ছেন, তারা কিন্তু সবচাইতে বেশি অসততার পরিচয় দিয়েছেন এদের মধ্যে কেউ কেউ। আপনার যদি মনে থেকে থাকে, ইতালিতে যখন এই ধরনের করোনার ভয়াবহ প্রকোপ শুরু হলো, তারা বাংলাদেশে চলে আসলেন এবং বাংলাদেশে কোয়ারেন্টাইনে থাকতে চাইলেন না এবং আমাদের সিস্টেম সম্পর্কে নানা ধরনের বক্তব্য রাখলেন। আবার এখন বাংলাদেশে যখন প্রকোপটা তীব্র হলো, তারা ইতালিতে পালিয়ে যেতে চাইলেন। এই যে সুবিধাবাদী মানসিকতা, এদের অনেকের মধ্যে এক ধরনের সুবিধাবাদী মানসিকতা, অসততা রয়েছে। তো এই মানুষগুলো এখন ইতালিতে আর প্রবেশ করতে পারবে কিনা সেটিও কিন্তু একটা শঙ্কার মধ্যে। ডক্টর শফিউল আলম ভাই, আপনি বলছেন যে যারা প্রবাসী শ্রমিক যারা এসেছিলেন, গিয়েছেন, আমার কথা হচ্ছে যে তারা যেটি চাইবেন সেটি কেন করতে পারবেন যদি সেটি প্রক্রিয়াগত জটিলতা থাকে, এক আর দুই নম্বর যদি করোনার ঝুঁকি থাকে। আসার সময়ও সেটি ছিল, আসার সময় সেটি বাংলাদেশের জন্য বড় ঝুঁকি ছিল, তারা চিল্লাপাল্লা করেছে দেখে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা যায়নি। সেটির ব্যবস্থাপনা ত্রুটি দেখেন কিনা আসলে, এবং যেটি যেতে পারলেন এখন সেটিও আসলে বিমানবন্দর পার হলেন এবং করোনা পজিটিভ নিয়ে তারা ইতালি পর্যন্ত পৌঁছে গেলেন, সেই জায়গায় দায় কি আপনি শ্রমিকদের দিকে বেশি দেবেন? আমাদের সাধ্যের সীমাবদ্ধতা। যেমন ধরেন, ইটালি চাইলে ইটালির বিমানবন্দরে যা করতে পারে, আমি চাইলেই কিন্তু আমার বিমানবন্দরে সেটা করতে পারি না, কারণ আমার সেই সামর্থ্য নাই। আপনি দেখেন, ইটালিতে প্রতিদিন যে পরিমাণ টেস্ট ইটালি করতে পারে, আমি কি বাংলাদেশে সেই পরিমাণ টেস্ট করতে পারি? আমি কিন্তু পারি না। তো যার ফলে এক হচ্ছে আমার এখানে দুর্নীতি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার অক্ষমতাও আছে, আমার সাধ্যের সীমাও আছে। তো এই দুটি মিলিয়ে কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি আমার দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে অসততা এবং এই যে কপটতা, প্রতারণা করার পরিমাণটাও বেশি। তো এবারে আসি আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমরা এই বিষয়ে আসবো, আমরা একেবারে শেষ পর্যায়ে এই বিষয়ে আসবো ডক্টর শফিউল আলম ভাইয়া। আমরা একটু যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই। মহিউদ্দিন খান মোহন আছেন আমাদের সঙ্গে। মহিউদ্দিন খান মোহন, আমি জানতে চাই, উপায় কিছু দেখছেন? যে অবস্থা, ভাবমূর্তির যে সংকট তৈরি হচ্ছে, হয়তো সামনে এই অবস্থা বাড়বে না কমবে সেটি আসলে সামনের সময় বলবে, কিন্তু এখন আসলে কি করার দেখেন যাতে করে এই ভাবমূর্তি কিছুটা হলেও কাটানো সম্ভব হয়? আমি একটা এই প্রসঙ্গে একটু বলতে চাই যে, শোনা যাচ্ছে তো না? জি জি জি, আমি বলতে চাই যে এক সময় মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের যারা কাজ করতেছে মিসকিন বলা হতো। এখন আজকে ইটালি থেকে সারা ইউরোপের মধ্যে আমরা চিট হিসাবে পরিচিত হবো, চিট নেশন। যেভাবে ইটালির পত্রপত্রিকায় নিউজ হয়েছে, এটা টোটাল ব্যর্থতা আমাদের স্বাস্থ্য বিভাগের। এই ব্যর্থতার দায় স্বাস্থ্য বিভাগ
এবং বড় করে বললে সরকার এই ব্যর্থতা দায় কখনোই এড়াতে পারবে না, এড়ানো সম্ভব না, কারণ দায়িত্ব তাদের। একজন রোগী চলে যাবে, আমরা কিছু করতে পারবো না, তাকে আটকাতে পারবো না, সে চলে যাবে বিদেশে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে, আমাদের অন্যান্য যারা যেতে চায় তাদের ভাগ্যান্বেষণে তাদের ভাগ্যের মধ্যে এখানে একটা বার সৃষ্টি করে ফেলবে, এটা তো মেনে নেওয়া যায় না। আজকে যে বিপদের মধ্যে আমরা আছি, যে মহা বিপদের মধ্যে আছি, সেখানে আমরা কেন আমাদের প্রশাসন যন্ত্র বলেন, আমাদের সরকারি সংস্থাগুলো বলেন, সরকারি কর্মকর্তা বলেন, তাদের কাছ থেকে কেন আমরা তাদের দায়িত্ববোধ সম্পন্ন কাজ দেখতে পাবো না? তারা কেন দায়িত্ব অবহেলা করবে? আজকে এই মহামারীতে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা, এটা কি কল্পনা করা যায়? একজন অসৎ ব্যবসায়ী, একজন প্রতারক সুযোগ নিতেই পারে, কিন্তু একজন সরকারি কর্মকর্তা, একটা সংস্থার বড় কর্মকর্তা, তারা যদি সেই প্রতারকের সহযোগী হয় এবং তাকে সহযোগিতা করে, ডাক্তার সাবরিনার মতো একটা মেয়েকে, যে নাকি রিজু ইনস্টিটিউটেরও ডাক্তার, একজন সরকারি কর্মকর্তা, সে যদি এরকম প্রতারণা করে শত শত কোটি টাকা কামারে ধান্দা করতে পারে দুর্যোগের মধ্যে, তাহলে আমি আশার আলো দেখতে পাই না। মহিউদ্দিন খান, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে এখন আসলে করণীয় কিছু দেখেন কিনা। আমি বহির্বিশ্ব নিয়ে কথা বলছিলাম, ইতালি প্রসঙ্গে আমরা ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে অবস্থা সংকটটা তৈরি হয়েছে এখন প্রবাসীদের যাওয়া আসার বিষয়ে, সেই জায়গাটাই এখন কি ধরনের করণীয় দেখেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জায়গাটাই? একটাই করণীয়, কঠোরভাবে এই রোগ পরীক্ষা করতে হবে এবং এই সার্টিফিকেটের ক্ষেত্রে যাতে আর কোনো দুর্নীতি না হয় সেটার ব্যবস্থা নিতে হবে। এক। দ্বিতীয় হলো, যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, প্রয়োজনে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হোক, ক্যামেরা ট্রায়াল করে দিয়ে দেওয়া হোক, 2-4টা ফায়ারিং স্কোয়াডে, দেখবেন দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনি যদি কঠোর হতে না পারেন, আপনি কোনোদিন দুর্নীতি বন্ধ করতে পারবেন না, অব্যবস্থা বন্ধ করতে পারবেন না, এবং দেশ জাতির সর্বনাশ দ্রুত ঘনিয়ে আসবে। এটাই হলো আপাতত আমার। আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে। যেটি বলা হচ্ছে, কেউ বলছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত যে সময়ের কথা আপনি এর আগে বলেছেন, যে 4-5 দিন, 6 দিন, 7 দিনের মধ্যে আবার তার পরিবর্তিত রিপোর্ট আসতে পারে। সেখানে যেটি বলা হচ্ছে যে কেউ প্লেনের ভেতরেও আক্রান্ত হতে পারেন, কেউ আপনার এয়ারপোর্টে আক্রান্ত হতে পারেন, তারপরে প্লেনে তো আসলে পিপিই পরে যাচ্ছে না, সেখানে আক্রান্ত হওয়ার সুযোগ আছেই, খাবারের ট্রে স্পর্শ করছেন সেখানেও আক্রান্ত হতে পারেন। কিন্তু বিষয় যেটি হচ্ছে যে সংখ্যক যাত্রী, এখানে আপনার 36 জন যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল ওই ফ্লাইটে, সেটি কতখানি সম্ভব যদি এই বিষয়গুলো ঠিক হয়? সেই জায়গায় আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জায়গাটাই আসলে কি ধরনের ব্যবস্থাপনা দরকার সামনের দিনে, যদিও এই ভাবমূর্তির সংকট একটু কাটানো যায়? কুদ্দুস আফরাদ। আমি সে সময় সংকট ভাবমূর্তি কাটানোর একটা কথা বলছিলাম, মোহন সাহেব এখনো বলছেন, যদি দ্রুত বিচারের ব্যবস্থা করতে পারি, আইনানুগ পদক্ষেপ নিতে পারি, তাহলে ভাবমূর্তি কাটবে কিছুটা। আর আপনি যেটা বলছেন, সেই আশঙ্কা, সেই সন্দেহ আমার আছে। কারণ একটু আগে আমাদের নাজমুল সাহেব ইতালি থেকে, যে আমাদের গণমাধ্যম কর্মী, উনি বললেন যে অন্য আরেকটা ফ্লাইট, এই ফ্লাইটটা না, যে ফ্লাইট থেকে ফেরত পাঠিয়েছে তার আগে কয়েকটা ফ্লাইটে প্যাসেঞ্জার গিয়েছিল এবং তাদেরকে যখন কোভিড টেস্ট করা হয় এরপরে ধরা পড়েছে। তো অর্থাৎ আমাদের এখান থেকে আমি যেটা বলেছিলাম এর সাথে সব তথ্য মিল নেয়, অর্থাৎ এরা এখান থেকে কোভিড বহন করছিল, আমার যেটা এখন সন্দেহ হচ্ছে, এবং কোভিডটা লুকোচুরির মাধ্যমে তারা ফ্লাইটে উঠেছে, তাদের কাছে যে সার্টিফাইড ছিল সেটা হয় নকল ছিল, অথবা তারা সেটাকে মডিফাই করেছে, যেভাবে হোক তারা সংগ্রহ করেছে। অনেকে ভুয়া সার্টিফিকেট নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। হ্যাঁ, তো আমি যেটা মনে করি এখানে পরীক্ষা নিরীক্ষা গুলো আর একটু যাতে শার্প হয়। আপনি যেটা ওই প্রথমবারই বলেছিলেন, এখানে স্পেশাল ব্যবস্থা রাখা উচিত। আমাদের যদি বহির্যোগাযোগ এখন চালু করতে হয় সামনে, এমনি আমরা বেশ কয়েক জায়গা থেকে বাধা পেয়ে গেছি, এটা যদি অব্যাহত রাখতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, বিমানবন্দর বা বিমানের যাত্রীদের জন্য আলাদা একটা করোনা টেস্ট সেন্টার করতে হবে স্পেশালি। সেটা ভালো স্বাস্থ্যকর্মীরা দেখবেন, ভালো ল্যাব থাকবে এবং সেটা দ্রুত যাতে সরবরাহ করতে পারে রিপোর্টটা, সেই ব্যবস্থা থাকতে হবে। কারণ আমাদের তো এই বাধাটা আমরা পেলাম, কিন্তু সামনে যাতে আর বাধা না পাই। কুদ্দুস আফরাদ, এখন পর্যন্ত যে পরিমাণ আলোচনা সমালোচনা বিষয়টি নিয়ে হচ্ছে, সরকারের কোনো পদক্ষেপ দেখছেন? সরকারের পদক্ষেপ আসলে এখন পর্যন্ত মানুষ, বিশেষ করে এই কোভিড এর ব্যাপারে বা স্বাস্থ্য অধিদপ্তরের অব্যবস্থার ব্যাপারে
শুরু থেকে এখন পর্যন্ত কোনো মানুষ আশ্বস্ত হতে পারতেছে না সরকারের ব্যবস্থা, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে এবং আজ পর্যন্ত কিছু নেই। মাস্ক কেলেঙ্কারি বলেন, আমরা যে হাতে স্যানিটাইজার কেলেঙ্কারি বলেন, অন্যান্য কেলেঙ্কারি বলেন, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি খালি বের হচ্ছে। ফলে কাউকে যে এখানে শাস্তির মুখোমুখি হয়েছে বা কেউ শনাক্ত হয়েছে কেলেঙ্কারি হিসেবে, কেলেঙ্কারক হিসেবে শনাক্ত হয়েছে, সেটা কিন্তু আমরা দেখিনি। জি, আসবো আপনার কাছে, আবার আসবো। নাজমুল হোসেন আছেন আমাদের সঙ্গে। নাজমুল হোসেন, প্রবাসী বাংলাদেশি যারা ইতালিতে আছেন তাদের অবস্থা আসলে কি? এক হচ্ছে যে প্রবাসীদের জন্য সব নাগরিকের জন্যই তো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ইতালি সরকার। সব মিলিয়ে আপনারা যারা আছেন তারা আসলে কেমন আছেন? এই সংকটের মধ্যে তারা আসলে সরকারের কোনো ধরনের সহযোগিতা, ওখানে যারা দূতাবাস আছে তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা বা কোনো ধরনের যোগাযোগ আছে কিনা একটু জানতে চাই। নাজমুল হোসেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন, আমরা করোনা পরিস্থিতি কিন্তু ইতালিতে কাটিয়ে বর্তমানে আমরা সবাই স্বাভাবিক জীবনযাপন করছি, একবারে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, সবাই যার যার কর্মস্থলে যাচ্ছেন। কিন্তু ইতালি সরকার যে মাস্ক ব্যবহার করার বাধ্যতামূলক করে দিয়েছে, হাত মোজা ব্যবহার করার দিয়েছে, ডিস্টেন্স মেনটেন করার জন্য যেগুলো সব মেনটেন করেই কিন্তু স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করছে। এবং প্রবাসী কমিউনিটিগুলো আস্তে আস্তে তাদের আনন্দ বিনোদনের অনুষ্ঠানগুলো শুরু করেছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামও তারা শুরু করেছে। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন কিন্তু শুরু করি এবং ইতালি সরকার আমাদেরকে যথেষ্ট যে প্রণোদনা দিয়েছিল সেগুলো তাদের কথা মাফিক আমাদেরকে দিয়েছে এবং আরো দেওয়ার চেষ্টা করছে এবং সেগুলো আমরা দিচ্ছি। কিন্তু এখানে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আমরা একটু, আমি আবারও বলবো, আমরা কিন্তু অনেকটা সংকটাপন্ন হয়ে যাচ্ছি। আমরা জানি না এখন আমাদের আগামীতে বাংলাদেশিদেরকে ইতালি সরকার কেমন ভাবে নিবে। একটা বিষয় ঘোষণা ছিল যে কাগজপত্রহীনদের বৈধতার সুযোগ দিতে যাচ্ছিল ইতালি সরকার। এই যে ঘটনাটি ঘটলো তাতে কোনো প্রভাব ফেলবে কিনা সেই জায়গায়? আস্তে আস্তে আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেকেই যারা আন্দোলন করছেন বিভিন্ন শর্ত শিথিল করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে কিছুটা শিথিলতাও আসছে এবং সেই ধারাবাহিকতা চলছে এবং আশা করা যাচ্ছে যে অনেক প্রবাসী বাংলাদেশি সেই সুযোগে লিগ্যালিটি পাবেন। জি, ধন্যবাদ। ডক্টর শফিউল আলম ভাই, একটা বিষয় জানতেই চাই, তারপরে ওই বিষয়ে আসবো। একটা বিষয় জানতে চাই যে কূটনৈতিকভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে হয়? কারণ এখন পর্যন্ত ইতালি যিনি দূতাবাসে যিনি আছেন তিনি যেমনটা বলেছেন যে এখন পর্যন্ত লিখিত অভিযোগও আসলে, অন্তত যেই পত্রিকায় রিপোর্ট হয়েছে সেই পত্রিকায় লিখিত অভিযোগ তারা করেননি, টেলিফোন করে বিষয়টি জেনেছেন। বিষয় যেটি হচ্ছে যে ইতালি যে গণমাধ্যমে খবর এসেছে তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করছে, সেই জায়গায় নাকি লিখিত অভিযোগের বিষয়টি করা সমীচীন নয় বলেই বলা হচ্ছে। আমি জানতে চাই যে কূটনৈতিকভাবে আসলে কি করার, কারণ ইতালি থেকে যখন বাংলাদেশে এসেছিল করোনা ভাইরাস নিয়ে তখন বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখাতে পারেনি। এখন যখন করোনা ভাইরাস পজিটিভ যখন ইতালিতে যাচ্ছে তখন বিপরীত প্রতিক্রিয়া আসছে, সেই জায়গায় কূটনৈতিকভাবে কোনো ধরনের কিছু করার দেখেন কিনা ডক্টর শফিউল আলম? কারণ আপনি বাংলাদেশের যে দূতাবাস ইতালিতে আছে, বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত যেমন থাকেন তেমনি প্রেসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও আছেন দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে। সেক্ষেত্রে ইতালির পত্রপত্রিকায় যখন বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদেরকে নিয়ে কোনো রিপোর্ট ছাপা হয়, সেক্ষেত্রে দূতাবাসের কিন্তু দায়িত্ব আছে একটা পরিষ্কার ব্যাখ্যা ইতালিয়ান সরকারকে দেয়া। ইতালিয়ান সরকার যদি নাও চায়, দূতাবাসকে প্রোঅ্যাক্টিভ ভাবে এটা দিতে হবে, কারণ ইতালি হচ্ছে আমাদের শ্রম এবং জনশক্তির একটা বাজারও। কিন্তু অনেক বাংলাদেশি ইতালিতে বৈধভাবে অবৈধভাবে নানাভাবে থাকে এবং ইতালি কিন্তু বাংলাদেশের প্রতি একটা ফ্রেন্ডলি একটা নেশন এবং ইউরোপের একটা গুরুত্বপূর্ণ সদস্য। তো সেক্ষেত্রে এই যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশ থেকে ফ্লাইট যাওয়া ইতালি বন্ধ করে দিয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের উচিত হবে যে কিভাবে তারা এসেছে, যে তারা যে দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশে যে বিভিন্ন দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যে অভিযান পরিচালিত হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে অবহিত করে বাংলাদেশ সরকার যে এই বিষয়গুলোকে একদম প্রশ্রয় দেয় না, রাষ্ট্রীয়ভাবে যে বাংলাদেশ একটা করা অবস্থানে আছে, এই বিষয়টি ইতালিয়ান সরকারকে নিশ্চিত করা। যেটি একটু যোগ করি, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন মোহাম্মদ আব্দুল সোবহান শিকদার, তিনি বলেছেন যে তারা এখনো লিখিত কোনো অভিযোগ করতে পারেননি। তিনি যেটি বলেছেন যে ঢাকার গণমাধ্যম থেকে তারা ভুয়া সনদ বাণিজ্যের সংবাদ পেয়েছেন এবং ঢাকার গণমাধ্যমে যেহেতু এমন সংবাদ প্রকাশিত হয়েছে সেহেতু তাদের জন্য লিখিত প্রতিবাদ করার টেকনিক্যালি সমস্যা। সেই জায়গায় কি বলবেন? করার বিষয় নয়, কিন্তু এখানে প্রতিবাদ করতে যাবেন কেন তারা? এখানে তারা যেটা করবেন যে এই যে লোকগুলো এসেছে ইতালিতে যারা নামতে চেষ্টা করেছিল বাংলাদেশি,
তারা তো কোভিড পজিটিভ হয়েছে, ইতালি টেস্ট করে সেটা বলেছে। দূতাবাসের দায়িত্ব হবে এই লোকগুলো কিভাবে ইতালিতে আসলো, বাংলাদেশ সরকারের যে ক্ষেত্রে কোনো গাফিলতি নাই এই বিষয়টাকে এস্টাবলিশ করা, যে তারা কিভাবে এয়ারপোর্ট, যে ওই যে যেটা কুদ্দুস আফরাদ ভাই বললেন, এরকম কোনো ব্যাখ্যা দেয়া যে বাংলাদেশ থেকে তারা যখন ফ্লাই করে তখন তাদের এই সিমটমটা ছিল না, তারপরে বা কেউ কেউ হয়তো সরকারের চোখ ফাঁকি দিয়ে আপনার করোনা নেগেটিভ সনদ ক্রয় করে এসেছে। তো এরকম দুর্নীতির খবর বাংলাদেশি পত্রপত্রিকায় যেমন তারা দেখছে, পাশাপাশি দূতাবাসের দায়িত্ব হবে এই যে দুর্নীতি বিরোধী অভিযান যে চলছে, সরকার যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বা সরকার যে নড়ে চড়ে বসছে, এই বিষয়টাও ইটালিয়ান সরকারকে অবহিত করা। এখানে আসলে প্রতিবাদ করার কিছু নাই, কারণ যারা ইটালিতে গিয়েছে তারা কোভিড শনাক্ত হয়েছে, সেই কারণেই তারা ফেরত পাঠিয়েছে। এখানে তো প্রতিবাদ করে খুব বেশি লাভ হবে না, এখানে হচ্ছে একটা ব্যাখ্যা দিতে হবে যে এই লোকগুলোর ব্যাপারে সরকারও ক্রিটিক্যাল, সরকারের অবস্থানও কঠিন, এবং সরকারও চায় যে যাতে বাংলাদেশ থেকে কোনো কোভিড পজিটিভ রোগী শুধু ইউরোপ কেন পৃথিবীর কোথাও যাতে যেতে না পারে। এই বিষয়টা আপনার ইতালি সরকারের কাছে উপস্থাপন করা। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমরা একটু মহিউদ্দিন খান মোহন আপনার কাছে আসতে চাই, যেটি একটু অন্য প্রসঙ্গ, করোনা বিষয়কে আসলে জাতীয় কমিটির সুপারিশ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কোরবানির পশুর হাট নয়, সেটি কতখানি বাস্তবায়ন করা যাবে বলে মনে করেন আপনি? একই সঙ্গে যে সুপারিশ করা হয়েছে যে কোনো শহরেই কোরবানির পশুর হাট যাতে না বসে, শহর থেকে দূরে বসতে হবে, খোলা জায়গায় বসতে হবে, মানুষ কতটা মানবে এবং কতটা মানানো যাবে মনে হয়? গত ঈদের বিষয়টি একটু মাথায় রেখেই জানতে চাই। জাতীয় পরামর্শক কমিটির শোনা যাচ্ছে তো না? জি জি জি, জাতীয় কমিটির হ্যাঁ, জাতীয় কমিটির সুপারিশটি আমার প্রথম প্রশ্ন হলো, করোনা কি শুধু শহরেই ছড়াবে, গ্রামে ছড়াবে না? গ্রামে কি করোনা ছড়ানোর কোনো আশঙ্কা নেই? আপনার ঢাকা শহরে 2 সিটি কর্পোরেশন কতগুলো বলে দিল এতগুলো হাট বসে যাবে, তারা বলে দিচ্ছে অলরেডি। ইজারা হয়েছে কিনা আমি জানি না, এটা তো শিওর যে ইজারার টাকাটা কতিপয় ব্যক্তির পকেটে ঢোকানোর জন্যই এই দুর্যোগের মুহূর্তেও এই কোরবানির হাট বসানোর উদ্যোগ তারা নিয়েছেন। আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে বিক্রমপুরে একটা কথা আছে, নৌকা যখন ডুবছে তাহলে গাঁজা খাইয়ে নিল, মানে নৌকা ফুটাইয়া পানি উঠতেছে, নৌকা আর কেউ সেটা পানি ফেলাচ্ছে না, পরে আচ্ছা গাঁজা খাইতেছে সবাই, তাহলে গাঁজা খাই আর নৌকা তো ডুববই। অবস্থাটা হচ্ছে এরকম যে করোনায় যখন মানুষ মরছে তো মরুক, কোরবানির হাটটা বসিয়ে আমরা কিছু কামাই করি। এই যে কামাই করার ধান্দা, এটা যদি বন্ধ করা যায় তাহলে এগুলো চলতে থাকবে। কেন কোরবানির হাট করতে হবে কেন সারা বাংলাদেশে? বন্ধ করে দেওয়া যায় না? আজকাল প্রত্যেক গ্রামে পশুপালন হয়, প্রত্যেকটা গ্রামে ছোট বড় খামার আছে, যারা কোরবানি দেবেন গ্রামে তারা ওই জানে কে গরু পালন করে বড় করছে, তার কাছ থেকে গরু কিনে নিয়ে আসবে যদি সে কোরবানি দিতে চায়। শহরেও তাই, অনলাইনের গরুর বেচা কিনার ব্যবস্থা আছে, তাহলে কেন ঘটা করে হাট বসাতে হবে সারা বাংলাদেশে? জাতীয় কমিটি কেন সারা বাংলাদেশে হাট বসানো নিষিদ্ধ করার জন্য সুপারিশ করলো না, এটাই আমার বড় প্রশ্ন। শুধু এই 4টা শহরে 4টা মহানগরীতেই করোনার সংক্রমণের আশঙ্কা আছে, ওই আমার মুন্সিগঞ্জে নাই, নরসিংদীতে নাই, মানিকগঞ্জে নাই, বা সেই সাগর পাড়ের পাথরঘাটা উপজেলায় নাই, এটা তো হইতে পারে না। সুতরাং যদি জাতিকে যদি বাঁচাতে চান তাহলে জীবন থেকে যে একটা উৎসব খারিজ করে দিতে হবে। আপাতত জি, কুদ্দুস আফরাদ, একই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, প্রাণহানির আশঙ্কা কোরবানির পশুর হাট। জি, কুদ্দুস আফরাদ। পশুর হাট নিয়ে হচ্ছে জাতীয় যে সুপারিশ, একটা সুপারিশ করলো এটা জেনে শুনে করছে। একটা হচ্ছে যে রাজধানী গাজীপুর, আসল চিটাগাং কয়েকটা জায়গায় হাট বন্ধ, টোটালি বন্ধ করার কথা। মোহন সাহেব ঠিক বলছেন, সারা বাংলাদেশ সব জায়গায় এমন কোন জেলা আছে যে আমাদের কোভিড পজিটিভ ধরা পড়ে নাই? সব জায়গায় আছে কম বেশি। হ্যাঁ, গ্রামে করলেও কোন কোন জায়গায় সিলেকশন জাতীয় কমিটি সেটাও বলতে হবে যে ঢাকার এতটুকু দূরবর্তী জায়গা, উন্মুক্ত জায়গা আছে এতটুকু, এত কিলোমিটার ভিতরে। আর যাই বলেন, কোরবানি যদি গ্রামের থেকেও পশু নিয়ে আসে, একটা গরুর সাথে 4টা মানুষ লাগবে। শহরের মানুষটা তো আর গরু ধরে আনতে পারবেন না, যে মানুষগুলো আসবে সেটা শহরের বাইরের মানুষ, অর্থাৎ এখানে আসলে হচ্ছে কোরবানিটা কিভাবে সীমিত করা যায়। আমাদের এই ধর্মীয় উৎসব যেরকম সীমিত করেছি, আমরা একটু সীমিত করা যায়, সেই পরামর্শটা দেওয়া উচিত। সেই পরামর্শের জন্য আবার সরকারের তরফ থেকে অন্যান্য রাজনৈতিক দল
ধর্মীয় সংগঠন সবাইকে মিলে কুদ্দুস আফরাদ, কোরবানি তো মানুষ দেবে, সে জায়গায় বলা হচ্ছে যে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, এই 4 জায়গায় করোনার সংক্রমণের প্রবণতা বেশি, সেজন্য তারা এই 4 জায়গায় আসলে কোরবানির পশুর হাট না বসানোর জন্য সুপারিশ করেছে। তবে অনলাইনে পশু কেনাবেচার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। আসলে কর্তৃপক্ষ ঢাকার বাইরে থেকে ট্রেনে অলরেডি উদ্যোগ নিয়েছে, ট্রেনে ঢাকায় পশু আনবে এবং 3টা ট্রেন সিলেক্ট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। বাজার ইজরা হবে, এই রবিবারে হবে, হাট ইজরা হবে। এখন যদি জাতীয় কমিটি এই মুহূর্তে সেটা বলে, এটা 1 মাস আগে বলতে পারতো, 1 মাস আগে সিচুয়েশন একটা আজ করতে পেরেছে, সেই সময় থেকে ধারণা দিলে সবকিছু। তো আমি সেই জন্যই প্রথমে বললাম যে এটা পালন করা যাবে না, জাতীয় কমিটি সেই সুপারিশটা করেছে। জি, আসবো আবার আসবো একটু একেবারেই শেষ পর্যায়ে। নাজমুল হোসেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনারা স্থানীয় যারা কমিউনিটি আছেন, স্থানীয় যারা বাংলাদেশি আছেন, তারা কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা ভাবমূর্তি সংকট কাটানোর জন্য, যারা একটু আপনাদেরকে নেগলেক্ট করছে, কোনো উদ্যোগ আপনারা নিতে পারছেন নাকি মানে যা হবার তাই হবে সেরকম করে বসে আছেন? না, এ পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানের বাংলাদেশ দূতাবাস এবং মিলান কনসুলেট যারা রয়েছেন তারা কিছুটা চেষ্টা করছেন, কিন্তু প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু মূলত কূটনৈতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকের অভাবটাকেই তারা দেখছেন বড় করে। এখন বাংলাদেশ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক ভাবে ইতালিয়ান সরকারের সাথে একটু ভালো পররাষ্ট্র নীতি আলোকে যদি কথাবার্তা বলে, তাহলে এখানকার প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন এবং বর্তমান সংকট থেকে তারা মুক্তি পাবেন। এটাই অনেক প্রবাসী বাংলাদেশিদের দাবি। কারণ এখানে যারা দূতাবাস রয়েছেন তারা কূটনৈতিক ভাবে কিন্তু এখানে বলাই যায় যে তারা দক্ষ না, যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে আমরা ডক্টর শফিউল আলম ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই। জাতীয় কমিটি যে সুপারিশ করেছে গরুর হাট, কোরবানির পশুর হাট বসানো না বসানোর বিষয়, সেই জায়গায় একটি বড় সুপারিশের জায়গা অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতির জন্য ওষুধ প্রশাসনকে পরামর্শ কমিটি বলেছে এতে অতি সত্বর কোভিড-19 পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে বলেছে। অনেক আগে থেকেই আসলে এ বিষয়ে বলা হচ্ছে, কারণ পর্যাপ্ত পরিমাণ টেস্ট হচ্ছে না, এবং এখন আপনি দেখেন যে 37 জনের মৃত্যুর খবর এসেছে, এবং মৃত্যুর খবরটি হয়তো ঠিকই, কিন্তু যে আপনার শনাক্ত হচ্ছে 2949। অনেকের ধারণা হচ্ছে যে করোনা পরিস্থিতি একটা বিষয় যে বাইরে বের হলে মনে হয় যে খুব বেশি আতঙ্ক ভয় মানুষের মধ্যে নেই, এবং স্বাস্থ্যবিধি অনেকে মানছেন এবং কেউ কেউ মানছেও না। আমি একটু জানতে চাই এই জায়গায় এই বিষয়টি কতটা করা উচিত বলে মনে হয়, কারণ প্রান্তিক পর্যায়ে টেস্ট একেবারেই হচ্ছে না, গ্রাম পর্যায়ের কথা বলতে চাচ্ছি। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার জায়গাটা একটু পর্যবেক্ষণ জানতে চাই। শফিউল আলম ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন প্রশ্নটা। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কোরবানির পশুর হাটের বিষয়ে যে সুপারিশ করেছে জাতীয় কমিটি, সেই জায়গায় আরেকটি সুপারিশ ছিল যে যেহেতু আমাদের পর্যাপ্ত টেস্ট হচ্ছে না, পর্যাপ্ত টেস্ট করার জন্য প্রান্তিক পর্যায়ে টেস্ট নিয়ে যাওয়ার জন্য অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতি প্রদানের বিষয়ে পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসনকে কমিটি। সেই জায়গায় একটু আপনার পর্যবেক্ষণ বা পরামর্শ চাই। না, যেমন দেখেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি জানি না প্রথম থেকেই খুব ধীর গতিতে আগাচ্ছে, বা যেমন ধরেন প্রথম থেকেই অনেক হসপিটালকে টেস্টের জন্য ব্যবহার করা যেত, অনেক হসপিটাল কোভিড চিকিৎসার জন্য ব্যবহার করা যেত, সেই জায়গায় করেছে, ধীরে ধীরে করছে, এটা হয়তো অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করছে। এখন অ্যান্টিজেন টেস্টের জন্য সুপারিশ করা হয়েছে, সেটি তো বাস্তবায়ন করা দরকার, কারণ যে কোনো ভাবেই হোক আপনার টেস্টের সংখ্যা আমাদের বাড়াতে হবে, সেটা সবাই বলছে, WHO বলছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর হয়তো উপলব্ধি করছে, কিন্তু সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে। কেন বিলম্ব করছে? সামর্থ্যের অভাব হতে পারে, অদক্ষতা হতে পারে, দুর্নীতি হতে পারে, নানা ধরনের ব্যাখ্যা আমরা দিতে পারি। আর এখন এই যে সামনে যে কোরবানির ঈদ আসছে, কোরবানির ঈদটা কিন্তু আমাদের সরকারের জন্য, আমাদের সকলের জন্য একটা খুব সেন্সিটিভ ইস্যু, কারণ এখানে একটা মুসলিম প্রধান দেশে সবাই অনেকেই কোরবানি দিতে চাইবে, সেই কোরবানি দেওয়ার জন্য কোরবানির হাট বসতে হবে, সেই হাট বসার অনুমতি কোথাও না কোথাও দিতে হবে। এখন টেকনিক্যাল পরামর্শক কমিটি এই শহরগুলোকে বা আপনার পরিহার করে অন্যত্র দিতে বলছে, কারণ শহরগুলো ঘনবসতিপূর্ণ এলাকা। এবং আমি ব্যক্তিগতভাবে তো মনে করি যে এই হাট যদি না বসানো যেত তাহলে সবচেয়ে ভালো হতো, যদি অনলাইনে কেনাকাটা করা যেত, এবং অনলাইনে যদি। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর শফিউল আলম ভাইয়া, মহিউদ্দিন খান মোহন, কুদ্দুস আফরাদ এবং তেলি থেকে আমাদের সঙ্গে ছিলেন নাজমুল হোসেন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24-এর এই নিউজরুম সংলাপে দেওয়ার জন্য।
নিশ্চয়ই সাবধানে থাকবেন। দর্শক, সামনের সময়টা আসলেই চ্যালেঞ্জ। আমরা শেষ করব, তার আগে একটু গণমাধ্যমের দিকে চোখ দিতে চাই। পত্রিকার পাতায় যেগুলো সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। কালের কণ্ঠের প্রধান খবর, কিটের দাম নিয়ে কেলেঙ্কারি। সরকারের পক্ষ থেকে 1400 থেকে 1600 টাকার কিটের দাম ধরা হয় 2700 টাকা। ধরা পড়ার কমানো হয়েছে 500 টাকা, বেঁচেছে সরকারের 165 কোটি টাকা। অসচেতনতায় ভোগান্তি বাড়ছে, এটি অন্যতম খবর। শেখ হাসিনার উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ। ঈদ নিয়ে জাতীয় কমিটির সুপারিশ, শহরের ভেতরে পশুর হাট নয়। এগুলোই অন্যতম খবর কালের কণ্ঠের। বাংলাদেশ প্রতিদিন, এটিও সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। অন্যতম খবর, চিকিৎসা প্রতারণায় উৎকণ্ঠা। 3 জন কথা বলেছেন। স্বাস্থ্য খাতের দুর্বৃত্তায়ন চলছেই, রাঘব বোয়ালদের ধরতেই হবে, দায় এড়াতে পারে না স্বাস্থ্য অধিদপ্তর। অবৈধ হাসপাতাল ক্লিনিকের ছড়াছড়ি, 17,200টির মধ্যে প্রায় 12,000-এরই লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ, দেখার কেউ নেই। অন্যতম বড় খবর, আওয়ামী লীগের সবখানে শাহেদদের বিচরণ। আওয়ামী লীগের উপকমিটি, ছাত্রলীগ সহ সব সংগঠনে হাইব্রিডদের জয় জয়কার। এটিও অন্যতম খবর বাংলাদেশ প্রতিদিনের। ডেইলি সানের অন্যতম খবর, ইয়াবা ট্রেড কন্টিনিউজ ডিসপাইট করোনা। করোনার মধ্যেও ইয়াবার বাণিজ্য চলছেই, চোরাচালান চলছেই। এই মোটামুটি প্রধান খবর। এবং সারা খাতুনের চলে যাওয়া, সেটিও গুরুত্ব পেয়েছে খবরে ডেইলি সানের। এই মোটামুটি। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সময়টা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি সংকটের। বাংলাদেশের সামনে নানামুখী চ্যালেঞ্জ, সংকট আসছে। আমরা আশা করি সরকার যথোপযুক্ত সময়োপযোগী পদক্ষেপ নেবে এবং আশা করি খুব দ্রুত আমরা স্বস্তির দিনে ফিরতে পারবো। এই ছিল নিউজরুম সংলাপ। দেখাবো নিশ্চয়ই আগামীকাল একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।